আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনা যে ভাষায় কথা বলতেন, বিরোধী দলও সেই ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না, বললেন কর্নেল অলি আহমেদ। শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। ইসরায়েলের হুমকি মোকাবেলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা যে ভাষায় কথা বলতেন, বিরোধী দলও সেই ভাষায় কথা বলছেন, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের একটা বিরোধী দল আছে, দুর্ভাগ্যক্রমে তারা আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলতেন, বিরোধী দলও সেই ভাষায় কথা বলছে। করতে দেব না, চলতে দেব না, শেষ করতে দেব না, পারবে না, এসব বলতে শুরু করেছেন তারা। রোববার দুপুরে রংপুরে যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির আয়োজনে সুবিধা বঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় 25টি দুস্থ পরিবারের চা ঘর হস্তান্তরের পর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হয়েছে তো মাত্র 4-5 মাস, এ কয়েক মাসেই তো অনেক পরিবর্তন হয়ে গেছে, বহু পরিবর্তন। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে, একটা বিপর্যয় প্রশাসনকে ঢেলে সাজানোর প্রচেষ্টা করা হচ্ছে। কাজটা তো এত সহজ না, কারো হাতে আলাদিনের চেরাগ তো নাই, অথচ তাদের ভাষায় এ মুহূর্ত হতেই হবে। দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি আরো বলেন, তেল গ্যাস ও জ্বালানি নিয়ে আমাদের সমস্যা হয়েছে। আওয়ামী লীগ 15 বছরে নতুন তেল গ্যাসের খনি আবিষ্কারের জন্য কোনো চেষ্টা করেনি, গ্যাস তেল অনুসন্ধানও হয়নি। আমাদের একটি প্রতিষ্ঠান আছে বাপেক্স, এ প্রতিষ্ঠানকে দিয়ে গ্যাস ও তেল অনুসন্ধান ও কূপ খননের কাজ করা হয়, কিন্তু আগের সরকার বাপেক্সকে প্রায় পঙ্গু করে রেখেছিল, আমরা সেটিকে আবারও চালু করেছি। স্থানীয় সরকার মন্ত্রী বিদেশি প্রতিষ্ঠানগুলোকে দেশে গ্যাস অনুসন্ধানের জন্য টেন্ডার করা হয়েছে, তারা এখন আসছে। আমাদের তেল ও গ্যাস বিদেশ থেকে জাহাজে করে আমদানি করতে হয়, এতে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হয়। তিনি আরো বলেন, ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে ইতোমধ্যে আমাদের প্রায় 4 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, আমাদের অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয়েছে। এর মধ্যেও একদিনের জন্য আপনারা তেল বা গ্যাস থেকে বঞ্চিত হননি, সরবরাহ কমেছে, আগে যেখানে 10 পাওয়া যেত এখন হয়তো 4 বা 3 পাওয়া যাচ্ছে, তবে সেটাও আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে। আমদানি ব্যয় বাড়ার সব পণ্যের দাম বেড়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, যেসব পণ্য আমদানি করতে হয় সেগুলোর দাম বাড়ার অন্যতম কারণ আমদানি ব্যয় বেড়ে যাওয়া, জাহাজের ভাড়াও বেড়েছে। একটি জিনিসের দাম বাড়লে এর প্রভাব অন্য অনেক পণ্যের উপর পড়ে, ফলে সামগ্রিকভাবে জিনিসপত্রের দাম বাড়ে। এ বিষয়গুলো আমাদের বুঝতে হবে, না বুঝলে সমস্যার সমাধান করা সম্ভব হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজর আনসারী। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না, বললেন কর্নেল অলি আহমেদ। 11 দলীয় ঐক্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বলেছেন, আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্যজোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সঙ্গে কখনো বেইমানি করব না। রোববার দুপুরে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে 11 দলীয় ঐক্যের বৈঠকের মাধ্যমে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন। কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেন, আমরা হারবো না জিতবো এটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। আজকেও সেই মন মানসিকতা নিয়ে আমরা সবাই একসঙ্গে হয়েছি। সর্বসম্মতিক্রমে ওনারা আমার নাম প্রস্তাব করেছেন, আমি সমগ্র জাতিকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, আমি মুক্তিযোদ্ধা হিসেবে পরীক্ষিত একজন লোক, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, শিক্ষাগত যোগ্যতার কোনো অভিযোগ নেই, সুন্দরভাবে জীবনযাপন করেছি, বিধায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। বৈঠকে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের বিবেচনায় বাংলাদেশের প্রেসিডেন্ট পদের জন্য সবচেয়ে যোগ্য একজন ব্যক্তিকে আমরা নির্বাচন ও মনোনয়ন দিতে পেরেছি। তিনি বলেন, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক চ্যালেঞ্জ, আন্তর্জাতিক চ্যালেঞ্জ এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চলমান লড়াইয়ে আমরা 11 দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে মহান মুক্তিযুদ্ধ 71-এর রণাঙ্গনের বীর যোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ, জুলাই বিপ্লবের চেতনা একজন বলিষ্ঠ ধারক ও যোদ্ধাকে প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী নির্বাচন করেছি। মামুনুল হক বলেন, আমি আশা করব আমাদের 11 দলের বাইরেও এমনকি বিএনপির যারা দেশকে ভালোবাসেন, দেশপ্রেমিক, তারাও আমাদের এই প্রার্থীর যোগ্যতার কথা এবং তার অগ্রহণযোগ্যতার কথা স্বীকার করবেন। সেই হিসাবে আমরা প্রত্যাশা রাখি তিনি ইনশাআল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামী বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দেবেন। আপনাদের সকলের কাছ থেকে আমরা সে সহযোগিতাই চাচ্ছি। এদিকে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকে দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের
প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এ ব্যাপারে ইনশাআল্লাহ কোনো আপোষ করব না। আমরা সকলের সহযোগিতাই চাচ্ছি। তিনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য দায়িত্ব হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং সুস্বাস্থ্য ফিরে আসবে। শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র প্রতিষ্ঠার সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, যাদের অবদান ও আত্মত্যাগের মাধ্যমে আজকের স্বাধীন বাংলাদেশ ও গণতন্ত্র অর্জিত হয়েছে, শিশুদের তাদের সম্পর্কে জানানো অত্যন্ত জরুরি। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম মিলনায়তনে লেখক সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত শহীদ জিয়ার গল্প শোনো ও ছোটদের প্রিয় খালেদ জিয়া বই দুটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে প্রকাশনা সংস্থা দশমিক। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বাচ্চাদের জন্য বাংলাদেশের আসল ইতিহাস, যাদের কারণে আমরা স্বাধীন দেশ ও গণতন্ত্র পেয়েছি, তাদের বিষয়ে পরবর্তী প্রজন্মকে জানানোটা খুব বেশি দরকার। তবে সে অনুপাতে এইভাবে বই লেখনী বা চলচ্চিত্র গড়ে ওঠেনি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে আমরা সঠিক ইতিহাস তুলে ধরার জন্য কাজ করছি। এ ধরনের উদ্যোগের সার্বিক সহযোগিতা করতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিশু কিশোরদের জন্য এ জাতীয় বইগুলো ইংরেজি অনুবাদ প্রকাশ করা দরকার, যাতে তারা দেশের ইতিহাস ও ত্যাগী নেতাদের অবদান সম্পর্কে সহজেই জানতে পারে। প্রতিমন্ত্রী স্মৃতিচারণ ও ইতিহাস তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন, আই রিভোল্ট না বলতেন, তবে হয়তো আজ আমরা স্বাধীন দেশ পেতাম না। একইভাবে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জীবন বাজি রেখে গণতন্ত্র রক্ষা ও পুনঃ প্রতিষ্ঠার আন্দোলন করেছেন। তাদের এই অবদান যদি আমরা নতুন প্রজন্মের কাছে তুলে না ধরি, তবে কালের বিবর্তনে তা হারিয়ে যেতে পারে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত এই গণতন্ত্র ও ভোটাধিকার আমাদের রক্ষা করতে হবে। দেশ যেন পুনরায় ফ্যাসিস্টদের উত্থান না ঘটে, সেজন্য সর্বস্তরের জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। প্রকাশনা সংস্থা দশমিকের স্বত্বাধিকারী দীপান্ত রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, সংসদ সদস্য এস এম জিলানী, সংসদ সদস্য কে এম বাবর এবং সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার তাহমিনা আক্তার টপি এবং সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। এছাড়া অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন লেখক কালাম ফারাইজি, বই দুটির লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা, কবি মিন্টু হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সহ তৌহিদুর রহমান আওয়াল। ইসরায়েলের হুমকি মোকাবেলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, ইসরায়েলের হুমকি মোকাবেলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। তুরস্ক সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সইয়ের পর পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খাজা আসিফ বলেন, ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড এবং অতীতের ঘটনা প্রবাহ বিবেচনায় পুরো ইসলামী বিশ্বকে একসঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তিনি বলেন, 1947 বা 1948 সালের কোনো এক সময়ে অবৈধ একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যা তার মতে ব্যালফোর ঘোষণার ফল। ওই সময়ও সংঘাত অব্যাহত ছিল এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ সংকট থেকেই যাবে। এ বিষয়ে মুসলিম বিশ্বের মধ্যে কোনো মতবিরোধের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, ইসরায়েল রাষ্ট্রের ফিলিস্তিন বিরোধী ও ইসলাম বিরোধী চরিত্র ক্ষমতায় কে আছে তার উপর নির্ভর করে পরিবর্তিত হবে না। খাজা আসিফের মতে, ইসরায়েলের ভবিষ্যতেও এক মুসলিম দেশকে অন্য মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাবে।